আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দেশের শান্তি প্রতিষ্ঠায় পুলিশ সদস্যরা সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত প্রধানমন্ত্রী। প্রান্তিক মানুষকে অর্থনীতির মূল ধারায় আনতে চায় সরকার, অর্থমন্ত্রী। গাজীপুরে গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা। শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে, রাশেদ খান। ২ মামলায় আসাদুজ্জামান নূরের জামিন। ব্রাহ্মণবাড়িয়া ভুয়া সন্দেহে আসল ভ্যাট পরিদর্শককে খুঁটিতে বেঁধে গণপিটুনি। চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, বাকি ৪ মামলায় আদেশ সোমবার। বরগুড়ায় স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি মামলা, কারাগারে স্ত্রী। ৮ জেলায় ঝড়ের আভাস, নদী বন্দরে সতর্ক সংকেত। পাকিস্তানে গাড়ি বোমা হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত। মুখ্যমন্ত্রী হিসেবে থালাপতি বিজয়ের শপথ গ্রহণ। ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নেওয়ার প্রস্তাব রাশিয়ার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। শুধু দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমেও বাংলাদেশ পুলিশ দক্ষতা ও সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের শান্তি প্রতিষ্ঠা, আইন শৃঙ্খলা রক্ষা এবং মানবাধিকার সুরক্ষায় পুলিশ সদস্যরা পেশাদারিত্ব, সাহসিকতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। জাতিসংঘের শান্তি মিশনে নারী পুলিশ সদস্যদের ভূমিকাও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে। সুতরাং শুধু বিদেশেই নয়, দেশের জনগণের সঙ্গেও পুলিশের মানবিক আচরণ প্রত্যাশিত। রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধনকালে এই আহ্বান জানান তিনি। এ সময় বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬-এর সার্বিক সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে যেখানে ঘুমন্ত পুলিশ সদস্যদের উপর হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল, আমি আজকের অনুষ্ঠানে প্রথমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ সব পুলিশ সদস্যদের শ্রদ্ধাভরে স্মরণ করছি। দেশের প্রান্তিক ও সাধারণ জনগোষ্ঠীকে উন্নয়নের সুফল ভোগ করার সুযোগ করে দিতে এবং তাদের অর্থনীতির মূল ধারায় সম্পৃক্ত করতে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁয়ে অনানুষ্ঠানিক খাতের উন্নয়নে পিকেএসএফ ও বিশ্ব ব্যাংকের যৌথ প্রকল্প রেজ এর ২য় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, যারা বর্তমানে মূলধারার অর্থনীতির বাইরে রয়েছেন তাদের উন্নয়নের স্রোতধারায় ফিরিয়ে আনা নাগরিক অধিকারের অংশ। তিনি মনে করেন, শুধু রাজনীতিতে গণতন্ত্র থাকলেই হবে না, অর্থনীতির সুফলও যেন সাধারণ মানুষের দ্বারে পৌঁছায়, অর্থাৎ অর্থনীতির গণতন্ত্রীকরণ নিশ্চিত করতে হবে। সে লক্ষ্যে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার উপর জোর দিয়ে মন্ত্রী বলেন, যে কোনো প্রকল্প গ্রহণের নির্দিষ্ট মানদণ্ড রয়েছে এবং সেটি পূরণ না হলে সরকার কোনো প্রকল্প অনুমোদন করবে না। গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে ৩ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ সময় ক্ষুব্ধ জনতা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। শনিবার রাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের আগে একটি সংঘবদ্ধ দল পিকআপ ভ্যান নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। তারা আবু বকর সিদ্দিক নামের এক বাসিন্দার বাড়ির আশেপাশে অবস্থান নেয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে বাড়ির মালিক চিৎকার দিয়ে আশেপাশের লোকজন সতর্ক করেন। এরপর এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে সন্দেহজনকদের ধাওয়া করেন। এক পর্যায়ে ৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তালা কাটার যন্ত্র, চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে দাবি স্থানীয়দের। ক্ষুব্ধ জনতা আটক ব্যক্তিদের গণপিটুনি দেয়। কালিয়াকৈর থানা পুলিশ ও ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পাসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, শিবিরে যারা প্রকাশ্যে এসেছে আজ অবধি কারো কোনো সমস্যা হয়নি, কিন্তু গুপ্ত হয়ে সাধারণ শিক্ষার্থী সেজে থাকার মধ্যে অনেক সুবিধা আছে, যেটা তারা গুপ্ত থাকার আগে ও সুপ্ত হওয়ার পরের সময়ের মধ্যে অ্যানালাইসিস করে পেয়েছে। এ কারণে শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে। রবিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লিখেন। ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেন, গণ অভ্যুত্থানের পর থেকে ছাত্র রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন হয়েছে। জোরপূর্বক মিছিল মিটিংয়ে শিক্ষার্থীদের নিয়ে যাওয়া, গণরুম গেস্ট রুমের নির্যাতন কোনোটাই নেই। কিন্তু শিবির গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ চেয়েছিল, কারণ তারা ভাবছিল যে হয়তো তারা আওয়ামী লীগের পতনের পরেও ওইভাবে প্রকাশ্যে রাজনীতির সুযোগ পাবে না।
শিয়ালের লেজকাটা গল্পের মতো আর কি। 2024 সালের 16 সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার 10 মে বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে নূরের পক্ষে শুনানি করেন আইনজীবী ZI খান পান্না। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন, সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আলামিন। 2024 সালের 15 সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেফতার করে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলামকে ভুয়া সন্দেহে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে সবুজ মিয়া নামে আরো একজন আহত হয়েছেন। শনিবার 9 মে দুপুরে উপজেলার দুর্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যাট পরিদর্শক সাইফুল ইসলাম উপজেলার মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে যান। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড দেখিয়ে প্রতিষ্ঠানের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংক্রান্ত কাগজপত্র দেখতে চান। ভ্যাট পরিদর্শক নিজের ভিজিটিং কার্ড দেখালেও ব্যবসায়ীর সন্দেহ দূর হয়নি। পরে লোক জড়ো করে ভ্যাট পরিদর্শকের মুঠোফোন ছিনিয়ে নেন এবং এক পর্যায়ে তাকে সেখানকার একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করেন। এ সময় ভ্যাট পরিদর্শককে বাঁচাতে এগিয়ে আসেন স্থানীয় মোহাম্মদ সবুজ মিয়া। হাবিবুর ও তার লোকজন সবুজের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভ্যাট পরিদর্শককে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পুলিশ। চট্টগ্রামের আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নাকচ করেছে হাইকোর্ট। রোববার 10 মে বিচারপতি KM জাহিদ সারোয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালত জানিয়েছে, অপর 4টি মামলার জামিন সংক্রান্ত রায় সোমবার 11 মে ঘোষণা করা হবে। এর আগে গত বছরের 1 সেপ্টেম্বর হত্যা ও অন্যান্য অভিযোগে সংক্রান্ত 5টি মামলায় তার জামিন প্রশ্নে রুল জারি করেছিল হাইকোর্ট। পরবর্তীতে গত 7 মে শুনানি শেষে রায় ঘোষণার জন্য 10 মে দিন ধার্য করা হয়। চিন্ময় দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের হওয়া রাষ্ট্রদ্রোহ মামলায় আগেও জামিন দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তার বিরুদ্ধে একাধিক নতুন মামলা যুক্ত হয়, তাকে পুনরায় গ্রেফতার দেখানো হয়। 2024 সালের 31 অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ সহ বিভিন্ন অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। বরগুনার বামনা উপজেলায় স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতি ও প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় স্ত্রী শারমিন আক্তার রুমাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একই সঙ্গে মামলায় অভিযুক্ত স্বামী জসিমউদ্দিন হাওলাদার সহ অন্য আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। বুধবার 6 মে বিচারক কাজী আশরাফুজ্জামান যুগ্ম দায়রা জজ 1-এর এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, বেতাগী উপজেলার ঝোপখালী ইউনিয়নের হোসনাবাদ এলাকার বাসিন্দা শারমিন আক্তার তার প্রথম স্বামীকে তালাক দেওয়ার পর 2024 সালের 7 সেপ্টেম্বর বামনা উপজেলার ডৌগাতলা কাজী অফিসে মোহাম্মদ জসিমউদ্দিন হাওলাদারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরে জসিমউদ্দিন ব্যবসায়িক কাজে বিদেশে চলে যান। অভিযোগে উল্লেখ করা হয়, বিয়ের পর নিরাপত্তার জন্য জসিমউদ্দিন তার স্ত্রীকে 30 লাখ টাকার একটি চেক ও স্টাম্পে লিখিত অঙ্গীকার নাম্বার দেন। তবে পরবর্তীতে ওই চেক ব্যবহার করে জসিমের বিরুদ্ধে প্রতারণা ও চেক ডিচ অনারের একটি মামলা দায়ের করেন। দেশের 8 জেলার উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রোববার 10 মে দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া ও টাঙ্গাইল অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ভয়াবহ গাড়ি বোমা হামলায় 15 জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত অবস্থায় আছে আরো 3 জন। বিস্ফোরণের পর বন্দুকধারীরা পুলিশ সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলিও চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার রাতে বান্নু শহরের উপকণ্ঠে একটি পুলিশ ফাঁড়িতে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান জানিয়েছেন, বিস্ফোরক ভর্তি একটি গাড়ি দিয়ে হামলা চালানো হলে ফাঁড়ির ছাদ ধসে পড়ে। সে সময় সেখানে থাকা পুলিশ সদস্যরা হতাহত হন।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক কর্মকর্তা জানান, বিস্ফোরণের পর জঙ্গিরা ফাঁড়ির ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের উপর গুলি চালায়। পরে সহায়তায় আসা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপরও অতর্কিত হামলা চালানো হয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন থালাপতি বিজয়। রোববার 10 মে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে 9 মন্ত্রী সহ তিনি শপথ নেন। এর মাধ্যমে তার নেতৃত্বে রাজ্যটিতে নতুন সরকার গঠিত হয়েছে। তার শপথ অনুষ্ঠানে উপস্থিত হন ভারতীয় কংগ্রেসের রাহুল গান্ধী। এছাড়া সেখানে অন্যান্য দলের নেতারাও ছিলেন। থালাপতি বিজয়কে শপথ পড়ান সেখানকার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আলেরকার। গত সোমবার বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে 234টি আসনের মধ্যে একক দল হিসেবে সর্বোচ্চ 108টি আসনে জয় পায় থালাপতির টিভিকে। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য যেহেতু 118টি আসন পেতে হবে, তাই আরো 5টি দলের সঙ্গে জোট গঠন করতে হয়েছে বিজয়কে। এতে ভারতীয় কংগ্রেস সহ অন্যান্য দল তাকে সমর্থন দিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের জন্য তারা প্রস্তুত আছেন। শনিবার 9 মে মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া এর আগে 2015 সালে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে এসেছিল এবং যদি প্রয়োজন হয় তাহলে এবারও তারা ইউরেনিয়াম নিয়ে আসতে প্রস্তুত। 2015 সালে যুক্তরাষ্ট্র ও অন্যান্য শক্তিধর দেশের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি হয়। ওই চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কার্যক্রম সীমিত ও এতে জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক সংস্থাকে নজরদারি চালানোর সুযোগ দেয়। অপরদিকে ইরানের উপর থেকে পশ্চিমারা অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেয়। এর ফলে এটি ভেঙে যায়। পুতিন আরও জানিয়েছেন, বর্তমান যুদ্ধের সব পক্ষ সম্মত হয়েছে ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেওয়া হবে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।